Hello students. Today's topic is synonyms and antonyms, and I think this is quite familiar topic for you. তোমরা ফার্স্ট ইয়ার থেকে যখন লেসনগুলো পড়তে থাকো তখন টিচাররা যারা পড়াচ্ছি তারা কিন্তু আমরা কি করি, আমরা বাংলায় বলে দেওয়ার সাথে সাথে ট্রান্সলেট করে দেওয়ার সাথে সাথে যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের জন্য নতুন আমরা সিনোনিমস বলে দেই, পসিবল হলে অ্যান্টোনিমসগুলো বলে দেই। তো তখন থেকে কিন্তু তোমাদের একটা মানে ভোকাবুলারি ডেভেলপ হতে থাকে না, ভোকাবুলারি যে তোমাদের যে শব্দ ভাণ্ডার এটা আস্তে আস্তে কী হয় এনরিচড হতে থাকে। আর তোমরা যদি সত্যিকার অর্থে এগুলো কালেক্ট করতে থাকো, এবং অবশ্য এটা শুধুমাত্র মুখস্থ রাখার বিষয় না, তুমি যদি এটা প্রয়োগ করো তোমার কথা বলার সময়, লেখার সময় যত বেশি প্রয়োগ করবে তত বেশি কিন্তু মনে থাকে। শব্দগুলো আসলে মুখস্থ করে করে খুব বেশি কাজে লাগানো যায় তা না, এটা একটু প্রয়োগের ব্যাপার আছে। তো ইটস আ ফান তুমি যদি একবার কিউরিয়াসিটি তোমার ডেভেলপ করে এই ক্ষেত্রে যে না আমি একটু নতুন শব্দ শিখব, এখানে তুমি যদি একটা মজা খুঁজে নাও তাহলে কিন্তু তোমার শেখাটা কষ্টকর হবে না, মোটেও কষ্টকর হবে না। তুমি খুব আগ্রহের সাথেই নতুন নতুন শব্দ কালেক্ট করতে থাকবে, জমাতে থাকবে। তো এটা তোমার সব ক্ষেত্রেই কাজ দেবে, বলার অপেক্ষা রাখে না। যেমন তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখছো, পরীক্ষার খাতায় কম্পোজিশন লিখছো, তুমি যদি একই রকম শব্দগুলো রিপিট করতে থাকো তখন পরীক্ষক মনে করবে যে ওর ভোকাবুলারি অত বেশি এনরিচড না, এই যে কারণে সে রিপিট করছে। আর যদি তুমি একটু চেঞ্জ জানো, একই কথা কিন্তু তুমি একটু অন্য শব্দ সিনোনিমস ইউজ করে প্রয়োগ করো, সিনোনিমস ব্যবহার করো, তো সেক্ষেত্রে কি হয় তোমার লেখার মধ্যে একটা বৈচিত্র্য আসে, একটা ভ্যারিয়েশন তৈরি হয়। তো তোমার খাতাটার উপর, তোমার ওই পরীক্ষার্থীটার উপর একটা শিক্ষকের অবশ্যই ইমপ্রেশনটা ভালো হবে। সো আর এছাড়াও তুমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যাও, তারপর আইএলস দাও, দেশের বাইরের জন্য ট্রাই করো, সবসময়ই কিন্তু এই সিনোনিমসগুলো অ্যান্টোনিমসগুলো খুব কাজে লাগে, কারণ তোমার এই যে ভ্যারিয়েশন তৈরি হয়, তোমার লেখার মনোটোনিটা কিন্তু চলে যায়। তারপর এই যে যেমন আইএলসে প্রায়ত বলে যে রিপিটেশনটা অ্যাভয়েড করতে। তোমার খাতার উপর ইমপ্রেশনটা তখনই ভালো হবে যখন তুমি একটু বৈচিত্র্য আনবে তোমার লেখাতে, তখন কিন্তু তোমার ইমপ্রেশনটা অনেকটাই ভালো হবে। আর যেটা যেমন দেখো আমরা এই যে সারেগামাপা দেখি না, তো ওরা তো খুব দুর্দান্ত পারফরমেন্স দেয়। তো এক একজন খুব হাইলি কোয়ালিফাইড জাজেসরা বসে থাকেন, তারা তো বলতে পারে যে ইয়েস ইট ওয়াজ আ বিউটিফুল পারফরমেন্স। শুধু এটা বলেই তো তারা চুপ হয়ে যেতে পারে না, বিউটিফুল পারফরমেন্স সবাই বলল। তো কেন এক একজন বলতে থাকে যে ইট ওয়াজ মার্ভেলাস, এক্সেলেন্ট, তারা আরও অনেক ধরনের কিন্তু শব্দ ছুড়ে দেয় তাদের দিকে, মানে খুব মানে প্রেইজ করে, তাদেরকে হাইলি প্রেইজ করে, হাইলি অ্যাপ্রিসিয়েট করে তাদের দিকে কিন্তু শব্দগুলো ছুড়ে দেয়, এবং তারা সেটা রিসিভ করে, তারা খুশি হয়, এনকারেজড ফিল করে, এনকারেজড হয়। এবং এটা কিন্তু পরবর্তীতে যেমন তারা কি বলে স্প্লেন্ডিড, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, সুপারব, মাইন্ড ব্লোয়িং না এরকম। তারপর বলে আই ওয়াজ স্পিচলেস, তারা যখন একদম মুগ্ধ হয়ে যায়, স্পেলবাউন্ড, ইট ওয়াজ আ ম্যাজিক্যাল পারফরমেন্স, কত রকম শব্দ তারা বলে। এবং এটা কিন্তু তার পরবর্তী পারফরমেন্সে তাকে অনেক বেশি বুস্ট আপ করবে, অনেক বেশি এনকারেজ করবে, তার এটা মনে থাকে। কিন্তু এই ধরনের ভারী ভারী শব্দগুলো যখন তাকে তার পারফরমেন্সের পর দেওয়া হয়, সে কিন্তু পরবর্তী পারফরমেন্সটা আরও ভালো করার জন্য কি হবে, আরও হার্ডওয়ার্ক করবে, তাই না? কারণ তাকে তো এটা ধরে রাখতে হবে। তো শুধু সাদামাটাভাবে যদি বলে গেল, একই রকম শব্দই তারা ব্যবহার করে গেল, দেখো ওই শব্দের কত প্রভাব কাজ করবে কিন্তু তার মধ্যে। তো সুন্দর করে যখন তুমি কোনো কিছু প্রেজেন্ট করছো, তোমার একটা লেখা প্রেজেন্ট করছো, তুমি যদি একটু ভোকাবুলারিটা তোমার রিচ থাকে, তোমার নিজেরই ভালো লাগবে। সেটা অন্য কেউ ইমপ্রেস হবে এটা পরের ব্যাপার, তোমার নিজেরই ভালো লাগবে যে না আমার লেখাটার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে, এটা পড়তে ভালো লাগছে, এখানে শব্দগুলো সুন্দর, তোমার নিজের কাছেই ভালো লাগবে। আচ্ছা, আমরা আসি টপিকে। আমাদের সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে তো আমরা টেক্সট পড়তে পড়তে অনেকগুলো জানি,
এবং এগুলো আমাদের মাল্টিপল চয়েসে কাজে আসে, লিখতে গেলে কাজে আসে। তো সেকেন্ড পেপারে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, আমরা জানি সেটা। প্যাসেজে 10টা আন্ডারলাইন করা শব্দ, 10টা শব্দ আন্ডারলাইন করে দেবে ওই প্যাসেজে। তো তোমাদের কাজ হবে প্যাসেজটার মিনিংটা বোঝা। এক একটা শব্দ তো এক এক রকম মিনিং, এবং একই শব্দের কিন্তু মানে এক এক জায়গায় এক এক রকম মিনিংও হতে পারে। তো তোমার ওখানে প্যাসেজটার মিনিং ধরতে হবে তোমাকে, প্রথম কথা। আর যে পার্টস অফ স্পিচে দেওয়া আছে সেই পার্টস অফ স্পিচে কিন্তু যখন তুমি চেঞ্জ করবে, যখন তোমাকে সিনোনিমস বা অ্যান্টোনিমস লিখতে বলা হবে, তোমাকে কিন্তু পার্টস অফ স্পিচটা ঠিক রাখতে হবে। ওই জিনিসটা মেনটেন করা জরুরি। নাউনে আছে তোমার সিনোনিমস হবে একটা নাউন, ওটা ভার্ব হলে হবে না, কেমন? সাধারণত তো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোই থাকে। তো তোমাকে ওটা মেনটেন করতে হবে। তো আমরা একটা স্যাম্পল হিসেবে একটা বোর্ড কোয়েশ্চেন করব। তার আগে আমি একটু ডেফিনিশনে যাই, খুব ইজি একটা ডেফিনেশন দিয়ে দিই। সিনোনিমস আমরা হয় একই রকম অর্থ, না হয় সমরূপ অর্থ, সমার্থকও বলছে, একই কিংবা কাছাকাছি অর্থ প্রকাশ করে, কেমন? দেখো, একই ভাষায় ব্যবহৃত একই কিংবা সমরূপ অর্থ প্রকাশ করে এমন ভিন্ন ভিন্ন শব্দকে সিনোনিমস বলছি আমরা। হ্যাঁ, সিনোনিমস বলছি। সিনোনিমস হচ্ছে, দেখো, একই ভাষায় ব্যবহৃত একই কিংবা সমরূপ অর্থ প্রকাশ করছে এরকম শব্দকে, ভিন্ন ভিন্ন শব্দকে। তোমার তোমাকে ইংলিশে বলা হচ্ছে, তুমি দেখি আর্থের সিনোনিমস বলো, তখন যদি তুমি বলো পৃথিবী, ধরিত্রী, বসুন্ধরা, হবে? ইংলিশের সিনোনিম ইংলিশেই, একই ভাষায় ব্যবহৃত। হ্যাঁ, তোমাকে পৃথিবীর বলে তুমি তখন ধরিত্রী, পৃথিবীর একটা সমার্থক বলো, তখন তুমি ধরিত্রী, ধরা, বসুন্ধরা এগুলো বলতে পারছো। তখন তোমার ইংলিশে যখন জিজ্ঞেস করবে তখন তোমাকে বলতে হবে গ্লোব, প্ল্যানেট, ওয়ার্ল্ড, এগুলো বলতে হবে, ঠিক আছে? যেমন দেখো, বিগিন, কমেন্স আমরা বলি না, এগুলো খুব স্টার্ট, ইনঅগিউরেট, বিলিফ, ট্রাস্ট, কনভিকশন, ফেথ, বিলিফ, কনভিকশন, ফেথ। তাহলে আমরা বুঝলাম, এই যে বলছি যে একটু কিউরিওসিটি যদি তোমার থাকে, রিচ না, আমরা বলছি যাদের অর্থ সম্পদ থাকে তাদেরকে রিচ বলা হচ্ছে, রিচ, অ্যাফ্লুয়েন্ট, ওয়েলদি। ওয়েলথ থেকে যেমন দেখো কীভাবে শব্দগুলো তৈরি হয়, যার ওয়েলথ আছে, ওয়েলদি, সে আবার রিচ, তাহলে ওয়েলথ থেকে একটা শব্দ পাচ্ছি। আবার মানি, টাকাটার সাথে এটা রিলেটেড, মানির সাথে একটা শব্দ পাচ্ছি কিন্তু সিনোনিমাস, মানিড, এটাও কিন্তু রিচের সিনোনিম। তো তুমি এটাই আর কি, এভাবেই তোমার যদি কৌতূহলটা বাড়ে যে দেখো একটা যেমন এই যে অ্যাফ্লুয়েন্ট, তারপর আরেকটা আছে অ্যাফ্লুয়েন্ট, এই যে মানি থেকে একটা শব্দ তৈরি হচ্ছে মানিড, এটা আবার রিচের সিনোনিম। তো এভাবে যদি একটু চিন্তা করো আর কি বিষয়গুলো, তখন দেখবে তোমার নিজেরই ভালো লাগছে নতুন নতুন শব্দ লিখে রাখতে, জমিয়ে রাখতে, প্রয়োগ করতে। অ্যান্টোনিমে আসি। কোনো শব্দ যে ভাব বা অর্থ প্রকাশ করে তার বিপরীত অর্থবোধক শব্দকে, কেমন? বিপরীত অর্থবোধক
শব্দকে বলছি কি অ্যান্টোনিম বলে। বিপরীত অর্থ, সোজা কথায় বিপরীত অর্থ। এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি বলতেই কিন্তু আমরা এই এক্সট্রাঅর্ডিনারি শব্দটা কোন ভাবটা প্রকাশ করছে বা কোন অর্থ প্রকাশ করছে, এটা অসাধারণ, অসামান্য অর্থে প্রকাশ করছে। যখন কোনো কিছু আমরা বলি যে না তার অসাধারণ অবদান, অসামান্য তার পারফরমেন্স, তখন আমরা এক্সট্রাঅর্ডিনারি শব্দটা ব্যবহার করি না? এক্সট্রাঅর্ডিনারি। তো এটার যখন যে অর্থটা প্রকাশ করে তার বিপরীত অর্থ প্রকাশ করবে। কমন না, কমন, ইউজুয়াল, অর্ডিনারি, উল্টোটা, উল্টোটা। আচ্ছা, তারপরে আসো কাইন্ড, একটা শব্দ দেখি, আনকাইন্ড। কাইন্ড অর্থ দয়ালু, তার উল্টোটা হয়ে যাবে আনকাইন্ড। তারপর মার্সিলেস, ক্রুয়েল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বোর্ড কোয়েশ্চেনে যাই এবার। তা আমি নিয়মটা আগেই বলে দিয়েছি। প্রশ্নটা লেখার আগে একসাথে হয়তো পুরোটা লিখতে পারবো না, হাফ হাফ লিখে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। প্রশ্নটা লিখি, হ্যাঁ। দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ ঢাকা বোর্ড 2017। পুরো প্রশ্নটা একসাথেই লিখতে চেষ্টা করেছি, অ্যাকোমোডেট করেছি। আচ্ছা দেখো, প্রথমে আমি একটু প্যাসেজটা পড়ি, তারপরে বাকি কথায় আসছি। স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। আমরা জানি যে স্পোর্টস হলো খুবই বিনোদনের খুবই জনপ্রিয় একটি মাধ্যম। স্পোর্টস, খেলাধুলা। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম। অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়ার যে ইভেন্টগুলো, হ্যাঁ, ক্রীড়া অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা যাই হোক, এগুলো অর্গানাইজ করা হয়, আয়োজন করা হয়, হ্যাঁ, কিছু সময় পরপরই এগুলো অর্গানাইজ করা হয়। মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্পন্সার্ড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। বেশিরভাগ ইভেন্টগুলো কি করা হয়, বহুজাতিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং বিজনেস ফার্মগুলো কি করে, এগুলোকে স্পন্সর করে, এগুলো ফান্ডিং করে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা অর্থটা একটু বোঝার চেষ্টা করব। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস। তো ওরা স্পন্সর কেন করে? স্পন্সর করে যাতে করে, কেন, কী উদ্দেশ্যে তারা পে করে এই স্পোর্টস ইভেন্টগুলোর পেছনে? কারণ তারা তাদের প্রোডাক্টগুলো ডিউরিং দিস ইভেন্টস তারা অ্যাডভার্টাইজ করতে পারে, হ্যাঁ। তাদের প্রোডাক্টগুলো প্রজেকশন হয়। তুমি দেখবে যে যখন কোনো তোমার মনে করো ওয়ার্ল্ড কাপ চলছে, তো একই রকম প্রোডাক্টের অ্যাড বারবার দেয় না, কারণ ওরা স্পন্সরশিপ থাকে ওদের। এবং ওই স্পন্সরশিপ করার অর্থই হচ্ছে এই ডিউরিং দ্য ইভেন্ট অ্যাডভার্টাইজগুলো তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজই বারবার যেতে হবে, কারণ তারা স্পন্সর। আচ্ছা, তারপর দেখো তারা কী করে? রাইট টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস ডিউরিং দিস ইভেন্টস। দিস ইভেন্টস আর টেলিকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম লাইভ। তাহলে এগুলো স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর সবাই দেখতে পারে এবং প্রচারিত হয়। এই ইভেন্টগুলো প্রচারিত হয় পুরো বিশ্বব্যাপী এবং স্যাটেলাইটের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী প্রচারিত হয় এবং পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম লাইভ। তাহলে সরাসরি সম্প্রচার দেখতে পায় লোকজন, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য স্পন্সার্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ গিভিং কোম্পানিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনিশন। তাহলে স্পন্সারদের যে প্রোডাক্টটা, তারা মনে করো কোনো একটা শু কোম্পানি এটার স্পন্সার করেছে, কিংবা কোনো জুস কোম্পানি প্রোডাক্ট, তাহলে ওদের প্রোডাক্টটা বারবার দেখা যাচ্ছে, তার মানে তারা একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পাচ্ছে, আন্তর্জাতিক একটা স্বীকৃতি পাচ্ছে, কারণ বিশ্বব্যাপী মানুষ এটা দেখছে, হ্যাঁ। যেমন আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্টের কিছু বিজ্ঞাপন কিন্তু আমাদের দেশের চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে, কিন্তু যখন ইন্টারন্যাশনালি হচ্ছে কোনো কিছু, ওই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজ আবার সবাই দেখতে পাবে না, তো ইন্টারন্যাশনাল একটা রেকগনিশন পাচ্ছে।
তো দিস ইজ অনলি দ্য কমার্শিয়াল অ্যাসপেক্ট অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস, বাট দেয়ার আর আদার্স অ্যাসপেক্টস টু। এটা হচ্ছে শুধু বাণিজ্যিক দিক, এই ধরনের স্পোর্টসের বাণিজ্যিক দিকটা এখানে দেখানো হলো। এছাড়াও অনেক দিক আছে, হ্যাঁ, এছাড়াও অনেক দিক আছে, কিন্তু এখানে শুধু বাণিজ্যিক দিকটা দেখানো হলো। তাহলে আমরা মোটামুটি এগুলোর অর্থ খুব একটা কঠিন কিছু না। আমরা শব্দগুলোর দিকে যাই এবার। এইরকমভাবে একটা প্যাসেজ দেয়া থাকবে, আন্ডারলাইন করা 10টা শব্দ আন্ডারলাইন করে দেয়া থাকবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটা লাইনে ওয়ার্ডগুলো থাকবে ABCD করে দেওয়া। এখানে ABCD লেখা নেই, হ্যাঁ, কিন্তু যখন আমি একটু এই জায়গাটায় দেখানোর চেষ্টা করি, সবটা লিখবো না, তোমাদেরকে বোঝার জন্য 2-1টা শব্দ লিখি। কারণ তো প্রথমেই বলা হয়েছে না, যে প্রশ্নটাতে বলাই হয়েছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য সিনোনিমস অর অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড বিলো। অ্যাজ ডিরেক্টেড বিলো, তোমাকে যে ডিরেকশনটা দেওয়া থাকবে সেই ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো তোমার এখানে যেমন নাম্বার এ লিখলো ওরা পপুলার, ব্র্যাকেটে লিখে দিল এটা অ্যান্টোনিম করতে হবে, কেমন? নাম্বার বি দিল ফর্ম, এখানে তোমার কি করতে হবে? সিনোনিম লিখতে হবে। নাম্বার সি দিল এন্টারটেইনমেন্ট, এখানে সিনোনিম চাইলো তোমার কাছ থেকে। তারপর নাম্বার সি গেল তো এটা, তারপর ডি দিল অর্গানাইজটা চাইলো তোমার কাছ থেকে সিনোনিম, ওকে। নাম্বার ই দিল স্পন্সর, এখানে চাইলো সিনোনিম, এখানে সিনোনিম চাইলো, ঠিক আছে। তারপর নাম্বার এফ, আচ্ছা স্পন্সর, নাম্বার এফ মাল্টিন্যাশনাল, মাল্টিন্যাশনালে তোমাকে চাইলো অ্যান্টোনিম। এফ পর্যন্ত গেছে, জি পে, এখানেও অ্যান্টোনিম চাইলো। তারপর এইচ ওয়াচ বললো সিনোনিম করো, ঠিক আছে। তারপর GHI ম্যাক্সিমাম, এখানেও বললো কি অ্যান্টোনিম করো। তারপর IJ রেকগনিশন, অ্যান্টোনিম, ওকে। তো এই তোমাকে এভাবে প্রশ্নটা লেখার পরে নিচে এরকম বলে দেওয়া থাকবে কোনটা কি করতে হবে, ঠিক আছে। এখন অ্যান্সার আমরা নানা রকম দেখি, পরীক্ষার খাতায় আমরা নানা রকম দেখি অ্যান্সার। কেউ দেখা যায় যে অ্যান্সার করেছে, শব্দটা লিখলে একটা ছক করে ফেলে অনেকে, ছক করে ফেলে এরকম। আমরা যেগুলো দেখি তাই বলছি, মূল শব্দটা লিখলো, হ্যাঁ, মেইন ওয়ার্ডটা লিখে, মনে করো এন্টারটেইনমেন্ট লিখলো, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ লিখলো। এখানে সিনোনিম লিখে, এখানে লিখে অ্যান্টোনিম, যেটা চায়, মনে করো অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিমের ঘরে ওরা শব্দটা লিখে। এটা একভাবে ওরা অ্যান্সার করে, এভাবে অ্যান্সার করতে আমরা দেখি। তারপর এটা একভাবে করে, আর একভাবে দেখা যায় যে মনে করো পপুলার লিখে অ্যান্টোনিম লিখলো,
হ্যাঁ লিখলো, তারপর অ্যান্টোনিম লিখে ওয়ার্ডটা এখানে লিখলো, ঠিক আছে? এটাও একটা করে। নাম্বার এ। আর যেটা করলে চলে সেটা হচ্ছে এ বি সি ডি দিয়ে শুধু অ্যান্সারটা লিখে দিলে, যেটা চাইলো, মনে করো অ্যান্টোনিম চাইলো তো তুমি অ্যান্টোনিম লিখলে, আর সিনোনিম চাইলে সিনোনিম লিখলে। আচ্ছা, এটা গেল 10টা ইয়ে যখন থাকে, মানে 10টা আন্ডারলাইন যখন থাকে। এটা আবার আরেকভাবে অনেক সময় ইনস্ট্রাকশান আসতে পারে, এটা খুব দেখা যায় না, তবে এটাও তোমরা মাইন্ডসেটে রাখো যে এরকমও আসতে পারে যে 5টা আন্ডারলাইন দেওয়া আছে এবং তোমাকে মেক সেন্টেন্স করতে বলা হচ্ছে, একটা সেন্টেন্স মেক করতে বলা হচ্ছে যে 5টা আন্ডারলাইন্ড 5টা ওয়ার্ড চেঞ্জ করতে বলবে, সিনোনিম বা অ্যান্টোনিম করতে বলছে, এবং ওই চেঞ্জ করা সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে বলা হলো। সো প্রশ্নটা একটু পড়তে হবে তোমাদের। এটা আমি বারবার বলি যে তোমরা খুব কমন জিনিস তোমরা পারো, জানো, হ্যাঁ, একটু কেয়ারলেস থাকার কারণে দেখা যাচ্ছে তোমরা মিস করে ফেলো। তো প্রশ্নটা একটু পড়তে হবে যে কী চেয়েছে। হ্যাঁ, কিছু একটা ঘুরিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু তোমাদের অনেক সময় তোমরা ঘাবড়ে যাও। সো প্রশ্নটা পড়লেই হয়ে গেল। আচ্ছা, আমরা এটা একটু সলভ করি না। নাম্বার এ, পপুলার। নাম্বার এ বলছে পপুলার। আমরা বলেছি যে পার্টস অফ স্পিচটা আমাদের একটু বুঝতে হবে, এটা অ্যাডজেক্টিভ, কেমন? পপুলার অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে আনপপুলার দিতে পারি, আনপপুলার, অথবা আনফ্যামিলিয়ার। আনফ্যামিলিয়ার, হ্যাঁ, 2টা দিলাম, যে কোনো একটা দেবে তোমরা, 2টা দেওয়ার দরকার নেই। আমি জাস্ট আমরা যেহেতু এখন ক্লাস নিচ্ছি, একটু জানছি, একটু এক্সট্রা জানলে আমাদের ক্ষতি নেই, তো আনপপুলারটা দিলেই চলবে। দেখা যাচ্ছে না নীলকালিতে, কালোতেই লিখি। আনপপুলার বা আনফ্যামিলিয়ার। তারপর ফর্ম আছে। ফর্ম মিন্স একটি জনপ্রিয় মাধ্যম বুঝিয়েছে এখানে। ফর্ম এখানে আবার স্ট্রাকচার বোঝায়নি। হ্যাঁ, এই যে বুঝতে হবে আর কি। হ্যাঁ, কোনো কিছু শেপ বা স্ট্রাকচার বুঝায়নি, এখানে বোঝাচ্ছে মিনস অফ এন্টারটেনমেন্ট। ঠিক আছে, তাহলে টাইপ বলতে পারো, টাইপ অর কাইন্ড। কেমন? আবার কাইন্ড দেখো, কাইন্ড আবার দয়ালু না, ঠিক আছে? এখানে আবার কাইন্ডটা হচ্ছে টাইপ বোঝাচ্ছে। তো ফর্মটাও কি? ফর্মটাও হচ্ছে এখানে নাউন। তাহলে আমি একটু পার্টস অফ স্পিচগুলো মাথায় থাকলে হয়ে গেল। হ্যাঁ, এখানে নাউন। তারপর গেল এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টটা চেঞ্জ করতে বলেছে, সিনোনিম করতে বলেছে অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট, রিক্রিয়েশন। Recreation. Entertainment is also কি? Noun. Entertainment, amusement বা recreation. Amusement, recreation. Enjoyment হয়, আমি 2টো দিলাম, তোমরা যে কোনো একটা লিখবে, 2টো লিখবে না, 2টো লেখার দরকার নেই। তারপর অর্গানাইজ। অর্গানাইজ সিনোনিম চেয়েছে, আমরা জানি অর্গানাইজ ভার্ব। তুমি এটা অর্গানাইজেশন হলে এটা নাউন হতো, তখন তুমি অ্যারেঞ্জমেন্ট লিখতে পারতে, কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট আবার লেখা যাবে না, তোমাকে তখন অ্যারেঞ্জ দিতে হবে। অ্যারেঞ্জ, কেমন? অ্যারেঞ্জ লিখলে হয়ে যাচ্ছে। তারপর নাম্বার ই, স্পন্সর। স্পন্সর সিনোনিম ভার্ব, এটা ভার্বে আছে। স্পন্সর, স্পন্সর। প্যাট্রোনাইজ দাও, প্যাট্রোনাইজ। প্যাট্রোনাইজ, প্যাট্রোনাইজ মানে কি? এটার মানেটা হচ্ছে প্রোভাইড ফান্ডস ফর এ প্রজেক্ট। প্রোভাইড ফান্ডস, অর্থটা লিখে দিই, ফান্ডস ফর এ প্রজেক্ট অর অ্যাক্টিভিটি। প্রোভাইড ফান্ডস ফর এ প্রজেক্ট অর অ্যাক্টিভিটি। তাহলে প্যাট্রোনাইজ পর্যন্ত আমরা দেখলাম। মাল্টিন্যাশনাল। মাল্টিন্যাশনাল
এফ, মাল্টিন্যাশনাল। আচ্ছা, এটা লেখার দরকার নেই। এটাও অ্যাডজেক্টিভ। এটা মানে হচ্ছে ইনভলভিং সেভারাল ডিফারেন্ট কান্ট্রিজ, মাল্টিন্যাশনাল, ইনভলভিং সেভারাল ডিফারেন্ট কান্ট্রিজ। ইটস নট লোকাল, ইটস মাল্টিন্যাশনাল, মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাদের এখানে অনেক ব্যাংক আছে যেগুলো মাল্টিন্যাশনাল, আবার কিছু আছে লোকাল ব্যাংক, হ্যাঁ, ন্যাশনাল টেরিটরির মধ্যেই সীমাবদ্ধ। তো মাল্টিন্যাশনাল অ্যান্টোনিম চেয়েছে, তুমি ন্যাশনাল বা লোকাল দিতে পারো, যে কোনো একটা লিখবে, ওকে। তারপর আছে পে, পেটা হচ্ছে ভার্ব, এটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে পে চেয়েছে অ্যান্টোনিম, তাহলে আমরা কি করব, কোনো কিছু দেওয়া, পে করা, তাহলে এটার উল্টোটা হবে রিসিভ অর টেক। ওয়াচ সিনোনিম চেয়েছে, ওয়াচ চেয়েছে সিনোনিম, ওয়াচ মানে কি, দেখা না, তাহলে আমরা অনেক সিনোনিম কিন্তু পাই আমরা। উইটনেস দিয়ে দিই, উইটনেস, উইটনেস। আর আমরা বলি কোনো একটা প্রোগ্রাম, আমরা হোপ ইউ উইল এনজয় দ্য প্রোগ্রাম, আমরা হোপ ইউ উইল ওয়াচ দ্য প্রোগ্রাম না বলে হোপ ইউ উইল এনজয় দ্য প্রোগ্রামও বলি না। আচ্ছা, উইটনেস দিলে ওয়াচ। ম্যাক্সিমাম, অ্যান্টোনিম, মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম, মিনিমাম, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যাক্সিমাম এটাও অ্যাডজেক্টিভ। আর রেকগনিশন, রেকগনিশন হচ্ছে স্বীকৃতি, রেকগনিশন কি, স্বীকৃতি। তাহলে আমরা কি লিখতে পারি অ্যান্টোনিমে, অ্যান্টোনিমে আমরা লিখতে পারি রিফিউজাল লিখতে পারি বা ডিনায়াল লিখতে পারি। কোনো কাজ করে এটা তুমি একটা স্বীকৃতি পাচ্ছ, কিন্তু আবার তোমাকে মানে কেউ একটা স্বীকৃতি দিল না, ডিনাই করলো, তোমার অবদানটাকে অস্বীকার করলো, কেমন, তাহলে রিফিউজাল বা ডিনায়াল। তাহলে আমরা 10টার সিনোনিম অ্যান্টোনিম পেয়ে গেছি। ইগনোরেন্সও হয়, এই দুটো জেনে রাখলেই হবে, ওকে। তাহলে এই গেল একটা বোর্ড কোয়েশ্চেন প্যাটার্ন দিলাম, এভাবে অ্যান্সার করলে চলবে এবিসিটি লিখে। আবার কেউ যদি আরও ক্লিয়ার করে লিখতে চাও যে এটার সিনোনিম চেয়েছে বলে আমি সিনোনিমটা ব্র্যাকেটে লিখে লিখলাম, কোনো ক্ষতি নেই, এই ওভাবে দিলেও নাম্বার পাওয়া যাবে এবং এভাবে লিখলেও হবে। আচ্ছা, আমরা একটু এটা তো প্যাটার্ন জানলাম, আর আমি বলছিলাম যে এটা তোমার প্র্যাকটিসের উপর অনেকখানি নির্ভর করছে। এটা দেখা যাবে যে মানে তবে এটা ঠিক যে খুব বেশি কঠিন সিনোনিম অ্যান্টোনিম তোমাকে বোর্ড কোয়েশ্চেনে চাইবে না, হ্যাঁ, ঘুরে ফিরে কিছুটা কমন, আবার একটা দুইটা একটু তোমাকে একটু পাজল করে দিতে পারে, তুমি বুঝতে পারবে না যে কী লিখতে হবে। তো কিছু আমাদের মানে অ্যান্টোনিম গঠন করার সিনোনিমস মোটামুটি আমরা পারি, মনে করো কমনগুলো আসলে পারি। অ্যান্টোনিমগুলো সব শব্দের আবার অ্যান্টোনিম হয়ও না, হ্যাঁ, তো তবে ওরকম কোনো শব্দ দেয়া হবে না যেটার অ্যান্টোনিম তুমি খুঁজে পাবে না। ওই বললাম যেটা, যে দু একটা হয়তো একটু হয়ে যেতে পারে তোমাকে, যেহেতু পরীক্ষা তোমাকে তো একটু পাজল করবেই, হ্যাঁ। তো অ্যান্টোনিম প্রিফিক্স যোগে অ্যান্টোনিম গঠিত হয়, তো আমরা প্রিফিক্স যোগে কিছু অ্যান্টোনিম আজকে দেখে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, প্রিফিক্স কাকে বলছে? ওয়ান অর মোর লেটার্স প্রিফিক্স হলো one or more letters or syllables added to a word to make a new word. One or more letters or syllables added to a word to make a new word.
ওকে ওকে, অথবা টু মডিফাই দ্য মিনিংটাকে চেঞ্জ করার অর্থে। হ্যাঁ, অ্যাডেড টু দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড বলতে পারো, বিগিনিং অফ এ ওয়ার্ড বলতে পারো, অফ এ ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড অর টু মডিফাই ইটস মিনিং। ঠিক আছে, আমরা এখনও কিন্তু দেখছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আমরা তৈরি করছিলাম যে মানে আনপপুলার লিখলাম না, আনপপুলার লিখলাম, যে আন যোগে অ্যান্টোনিম গঠিত হয়েছে। এরকম অনেক শব্দ আছে যেগুলোর আগে প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম গঠন করতে পারো। যেমন আমি কিছু শব্দ লিখি, এগুলোতে আমরা প্রিফিক্স যোগ করব অ্যান্টোনিম গঠন করতে গেলে। যেমন লিখি, দেখো, অ্যাগ্রি, অ্যালাও লিখতে পারি। তারপর লিগ্যাল লিখতে পারি, লিগ্যাল আজকে কিছু দেই, তারপর আমরা পরের ক্লাসগুলোতে আরেকটু দেব বেশি করে। তারপর লজিক্যাল লিখতে পারো, লজিক্যাল লিখতে পারো। তারপর পোলাইট লিখতে পারো। মর্টাল, রেলেভেন্ট আর দেয়া যায় রেসপন্সিবল। ওকে, এগুলো নিয়েই থাকি আমরা আজকে, রেসপন্সিবল। ঠিক আছে, আচ্ছা, প্রিফিক্স যোগ করি, অ্যান্টোনিম গঠন করি। তাহলে প্রিফিক্স, এই দুটোতে সেম প্রিফিক্স হবে, আমি ইচ্ছে করে দুটো দিলাম। তারপর এখানে হবে একরকম, এই দুটোতে একই রকম হবে। কি হতে পারে বলো তো? আমরা অনেক সময় একটু প্রায় সময় কথা বলতে গেলেই আমরা একটু ভুলভাল প্রিফিক্স অ্যাড করে দিই কিন্তু। হ্যাঁ, আমরা ইমর্টাল না বলে আমরা অনেক সময় আনমর্টাল বলে ফেলার টেন্ডেন্সি আছে। হ্যাঁ, তারপর মানে একটু মানে ভুল প্রিফিক্স ইউজ করার অনেক সময় এটা অজান্তেই হয়ে যায় বা আনকনসিয়াসলি হয়ে যায়। তো একটু শিখে যখন হয় তখন আর ভুলটা হয় না আর কি। যেমন এখানে আমরা ডিজ বসাবো এই দুটোর আগে, না? ডিজ অ্যাগ্রি, ডিজ অ্যালাউ। লিগ্যাল, লজিক্যাল, আমরা লজিক্যাল আনলজিক্যাল বলি অনেক সময়, অনেক মানে ওই তো সাবকনশিয়াসলি অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এগুলো ইল হবে। হ্যাঁ, ইল শব্দটা প্রিফিক্স হিসাবে এখানে ইউজ হবে। ইল প্লাস লজিক্যাল, ইললজিক্যাল, ইল প্লাস লিগ্যাল, ইলিগ্যাল। হ্যাঁ, তারপর আনপোলাইট না, কিন্তু আনপোলাইট না, ইমপোলাইট। এগুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি কিন্তু। ইমপোলাইট, আনপোলাইট না, এখানেও হবে, প্লাস মর্টাল। তারপর রেলেভেন্ট, ইরেলিভেন্ট, IR প্লাস রেলেভেন্ট, কেমন? তারপর হচ্ছে ইররেসপন্সিবল, IR প্লাস রেসপন্সিবল, ইররেসপন্সিবল। ওকে, গেল তাহলে। ইরেলিভেন্ট পেলাম, তারপর ইরেসপন্সিবল পেলাম, তারপর ইরেগুলার আছে, এগুলো আছে। তো আজকের ক্লাসটা এখানেই রাখি, এতটুকুই। আমরা একটা আইডিয়া পেলাম। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, শব্দগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে, যাতে একটা শব্দ বললেই তুমি মানে বলছে না একই ইংরেজিটা তোমার ইংরেজিতে প্রকাশ করতে, তোমাকে ভাবতে হবে ইংরেজিতে। যখন তোমাকে একটা মিনিং বলতে বলা হবে, তখন ইংরেজিতে যখন জিজ্ঞেস করা হবে, তখন তোমার ওটা বাংলায় বলার দরকার নেই, তুমি ইংরেজিতেই চিন্তা করবে, ইংরেজিতেই একটা ওটার মিনিংটা বলবে, সিনোনিমটা বলবে। তাহলেই প্র্যাকটিসটা থাকে আর কি। তুমি মানে বিষয়টা ইজি হয়ে যায় তোমার জন্য। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই, টেক কেয়ার।